প্রশ্ন 3.14 কর কাকে বলে? অথবা কর বলতে কি বুঝ? অথবা কর কি? যা বি 2002 2005 2010 অনার্স। অথবা করের সংজ্ঞা দাও। কর হল রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য একটি আবশ্যিক দায়িত্ব যা নির্দিষ্ট আইনের মাধ্যমে সরকার আদায় করে থাকে। সহজতম ভাষায় বলতে গেলে আমরা দেশে বসবাস করার বিনিময়ে এবং দেশের উন্নয়ন কাজে অংশ নেওয়ার জন্য সরকারকে যে বাধ্যতামূলক টাকা প্রদান করি তাকেই কর বা ট্যাক্স বলা হয়। করের সবচাইতে বড় বিশেষত্ব হল এই টাকা দেওয়ার বিনিময়ে আপনি সরকারের কাছে সরাসরি কোনো ব্যক্তিগত সুবিধা বা সেবা দাবি করতে পারবেন না। অর্থাৎ আপনি অনেক বেশি ট্যাক্স দিয়েছেন বলে আপনার বাড়ির সামনের রাস্তা আগে ঠিক হবে বা আপনি বিশেষ কোনো বাড়তি সুবিধা পাবেন এমনটি ভাবা যাবে না। সরকার এই টাকা সবার কাছ থেকে সংগ্রহ করে পুরো দেশের কল্যাণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা ব্যবস্থা সচল রাখা বা দেশের নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যয় করে। এটি মূলত একটি সামষ্টিক অবদান যা নাগরিকরা রাষ্ট্রের প্রতি ভালোবাসা ও আইনি বাধ্যবাধকতা থেকে পালন করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি বড় হোস্টেলে থাকেন। সেখানে হোস্টেলের ম্যানেজার প্রতি মাসে সবার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করেন, যা দিয়ে হোস্টেলের ছাদ মেরামত করা হয় বা জেনারেটর চালানো হয়। আপনি যখন এই টাকাটা দেন তখন আপনি সরাসরি কেবল আপনার রুমের সুবিধার জন্য এটি দেন না, বরং পুরো হোস্টেলের সবার ভালোর জন্য দেন। করও ঠিক তেমনি। আপনি যখন ইনকাম ট্যাক্স বা ভ্যাটের মাধ্যমে টাকা দেন তখন সেই টাকা দিয়ে দেশের সব মানুষের জন্য স্কুল তৈরি হয় বা বড় বড় ব্রিজ বানানো হয়। এটি কোনো ঐচ্ছিক দান নয় যে আপনি চাইলে দেবেন না হলে দেবেন না, বরং এটি আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে যাতে রাষ্ট্র তার খরচগুলো মিটিয়ে আমাদের একটি সুন্দর ও উন্নত দেশ উপহার দিতে পারে। প্রদত্ত তথ্যের আলোকে করে 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. বাধ্যতামূলক অর্থ প্রদান। করের প্রধানতম বৈশিষ্ট্য হল এটি ঐচ্ছিক কোনো বিষয় নয়। রাষ্ট্রের আইন অনুযায়ী যার ওপর কর ধার্য করা হবে তিনি সেই অর্থ সরকারকে প্রদান করতে বাধ্য থাকবেন। এটি অমান্য করা আইনত দণ্ডনীয় অপরাধ। 2. সরাসরি প্রতিদানের অনুপস্থিতি। করদাতার পক্ষ থেকে কর প্রদানের বিপরীতে সরাসরি কোনো সুবিধা পাওয়ার দাবি করার সুযোগ নেই। অর্থাৎ কর দেওয়ার বিনিময়ে সরকার আপনাকে নির্দিষ্ট কোনো সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এটি কেবল দেশ পরিচালনার জন্য আপনার একটি নিঃস্বার্থ অবদান। 3. সরকারি ব্যয় নির্বাহের উৎস। রাষ্ট্রের মৌলিক খরচগুলো মেটানোর জন্য কর একটি প্রধান হাতিয়ার। প্রশাসনিক কাজ পরিচালনা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সাধারণ স্বার্থ রক্ষার জন্য সরকার এই সংগৃহীত অর্থ ব্যয় করে থাকে। 4. সুনির্দিষ্ট আইনের প্রয়োগ। কর আন্দাজে বা কারও মর্জিমতো আদায় করা হয় না। প্রতিটি দেশে একটি সুনির্দিষ্ট কর আইন থাকে এবং সেই আইনের অধীনেই সরকার করের হার এবং সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করে থাকে। 5. জনকল্যাণ ও সামাজিক উন্নয়ন। করের মাধ্যমে সংগৃহীত টাকা মূলত সর্বসাধারণের মঙ্গলের জন্য ব্যবহৃত হয়। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং বড় বড় অবকাঠামো নির্মাণে এই অর্থ ব্যয় করে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। সর আয়ের ওপর ভিত্তি করে নির্ধারণ। সাধারণত করের পরিমাণ সবার জন্য এক হয় না। করদাতার আর্থিক সামর্থ্য বা তার উপার্জিত আয়ের ওপর ভিত্তি করে করের হার নির্ধারিত হয়, যাতে সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। 7. প্রত্যক্ষ ও পরোক্ষ প্রকৃতি। কর কেবল সরাসরি আয়ের ওপর প্রত্যক্ষ কর দিতে হয় না, বরং আমরা যখন দোকান থেকে কোনো পণ্য কিনি তখন সেই দামের সাথেও সামান্য কিছু কর, পরোক্ষ কর বা ভ্যাট সরকারের কোষাগারে যায়। 8. ব্যক্তির আইনি বাধ্যবাধকতা। কর কোনো প্রতিষ্ঠানের পাশাপাশি একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত দায়িত্বও বটে। নাগরিক হিসেবে রাষ্ট্রের সুরক্ষা ও সুযোগ সুবিধা ভোগ করার বিনিময়ে এটি একটি নৈতিক ও আইনি অনুশোধের মতো। কোনো বিশেষ সুবিধার প্রত্যাশা বর্জন। অধ্যাপক সেলিগম্যানের মতে, করদাতা যখন টাকা দেন তখন তিনি ব্যক্তিগত কোনো বিশেষ সুবিধার লোভ বা প্রত্যাশা করেন না। তার এই ত্যাগ পুরো সমাজের সামগ্রিক উন্নতির জন্য নিবেদিত থাকে। 10. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রকাশ। কর আরোপ করার ক্ষমতা কেবল সরকারের বা রাষ্ট্রের থাকে। রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে নাগরিকদের ওপর করের বোঝা বা দায়িত্ব অর্পণ করে যাতে জাতীয় লক্ষ্যসমূহ অর্জন করা সম্ভব হয়। আমি কি আপনাকে সরাসরি কর, যেমন ইনকাম ট্যাক্স, এবং পরোক্ষ কর, যেমন ভ্যাট এর মধ্যেকার পার্থক্য এবং এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন কেনাকাটায় প্রভাব ফেলে সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?